কবে বেরোবে ফর্ম? কবেই হবে পরীক্ষা? কীভাবে পাবো চাকরিটা? সব কিছুর উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তার আগে আমি বলে রাখি যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যতটা সম্ভব সঠিক খবর তোমাদের দেওয়ার চেষ্টা করি, তাই মাসে হয়তো একটা দুটো ভিডিও আনতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার চলে আসছি মূল টপিকে। বেল্ট ক্যাপের চাকরির সবচেয়ে লোভনীয় এক্সাইজের চাকরির যে নোটিফিকেশান আসতে চলেছে, তাতে এবারে 3 ধরনের পোস্ট রাখা হয়েছে: কনস্টেবল, এএসআই এবং এসআই। কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক চাওয়া হয়েছে, যাতে একটি মেন সাবজেক্ট হিসাবে বাংলা পড়ে থাকতে হবে। এএসআই এর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক এবং এসআই এর স্নাতক। এবার চলে এসেছি এক্সাম প্যাটার্ন, অর্থাৎ তোমাদের সিলেকশানটা কোন প্রসেসে করা হবে। প্রথমে আসছি কনস্টেবলের একটি প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, যেটার পূর্ণ মার্ক হবে 100। প্রিলিমিনারি পরীক্ষাটিতে তোমরা পাস করলে তোমাদের পিএমটি ও পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে। যারা এই দুটোতে পাস করবে তারা মেন্স পরীক্ষাতে ডাক পাবে। মেন্স পরীক্ষা হবে 90 মার্কের। যারা মেন্সেও একটা কোয়ালিফাইং মার্ক দেওয়া হবে, ওটা কোয়ালিফাই করলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে। এই মেন্সের নাম্বার ও ইন্টারভিউর নাম্বার যোগ করেই ফাইনাল মেরিট তৈরি করা হবে। এই মেরিটের পরে তোমাদের একটা সাধারণ মেডিকেল এক্সামিনেশনের পরেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দেওয়া হবে। চলে আসছি এএসআইতে একইভাবে একটি প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, যেখানে 2 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। সেটাতে পাস করলে তোমরা পিএমটি ও পিইটিতে ডাক পাবে। পিএমটি পিইটিতে পাস করার পর তোমাদের মেন্স পরীক্ষা হবে, যেটা হবে 200 মার্কের ডেসক্রিপটিভ। এরপর তোমরা ইন্টারভিউতে ডাক পাবে, ইন্টারভিউ 30 নম্বরের। এই মেন্স এবং ইন্টারভিউর নাম্বার যোগ করে ফাইনাল মেরিট আসবে। এরপরে আসছি এসআইয়ের পরীক্ষা। এসআইয়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 মার্কের, যেখানে 2 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। তারপরে থাকবে পিএমটি ও পিইটি, তারপরে মেন্স পরীক্ষা 200 মার্কের এবং শেষে থাকবে ইন্টারভিউ এবং মেন্সের টোটাল নাম্বারের উপর বেস করে মেরিট লিস্ট তৈরি করা হবে। চলে আসছি পরের টপিকে, প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় কোথা থেকে কত প্রশ্ন আসবে। চলো দেখে নিই। কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা বলেছি 100 নম্বরের হবে, যেখানে বাংলা থাকবে 50 মার্কের, জিকে থাকবে 30 নম্বরের এবং জিএ থাকবে 20 মার্কের। অর্থাৎ দেখতেই পাচ্ছ অর্ধেক নাম্বার বাংলা ক্যারি করছে। বাংলার ওয়েটেজ এতটা বেশি, তাই বাংলা তোমাদের গুরুত্ব দিয়ে এখন থেকেই পড়া শুরু করে দিতে হবে। এবার চলে আসছি এএসআই পরীক্ষা। এএসআইয়ের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 200 মার্কের, যেখানে 2 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। বাংলা থাকবে 20টি প্রশ্ন, জিকে থাকবে 20টি প্রশ্ন, জিআই থাকবে 20টি প্রশ্ন, অঙ্ক থাকবে 20টি প্রশ্ন এবং ইংরেজি থাকবে 20টি প্রশ্ন। প্রত্যেকটির পূর্ণ মার্ক 2 করে। এবার এসআইয়ের ও একইভাবে প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 মার্কের, যেখানে 2 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। বাংলায় থাকবে 20টি প্রশ্ন, জিকেতে 20টি প্রশ্ন, জিআইয়ে 20টি প্রশ্ন, অঙ্কে 20টি প্রশ্ন এবং ইংরেজিতে 20টি প্রশ্ন। যারা প্রিলিমিনারি পরীক্ষাতে পাস করবে তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। প্রথমে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে। এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যে হাইট ওয়েট তোমাদের চাওয়া হয়, পুরুষদের ক্ষেত্রে যারা গোর্খা, গাড়োয়াল ও রাজবংশী রয়েছেন তাদের উচ্চতা 160 সেন্টিমিটার এবং ওজন 53 কেজি এবং বুকের ছাতি না ফুলে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা দরকার। এবং পুরুষ যারা আধার রয়েছেন তাদের উচ্চতা দরকার 167 সেন্টিমিটার, ওয়েট দরকার 57 কেজি এবং চেস্ট দরকার 78 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার খোলানোর ক্ষমতা দরকার। যারা মহিলা রয়েছেন, যারা মহিলা গোর্খা, গাড়োয়াল, রাজবংশী রয়েছেন তাদের উচ্চতা দরকার 152 সেন্টিমিটার এবং
ওজন দরকার 45 কেজি। যারা আদার লেডি রয়েছেন তাদের উচ্চতা দরকার 160 সেন্টিমিটার এবং ওজন দরকার 49 কেজি। যারা ট্রান্সজেন্ডার রয়েছেন গোর্খা, গাড়োয়াল এবং রাজবংশী তাদের উচ্চতা দরকার 155 সেন্টিমিটার, ওজন দরকার 48 কেজি এবং যারা আদার ট্রানজিশন রয়েছেন তাদের হাইট দরকার 163 সেন্টিমিটার এবং ওজন দরকার 52 কেজি। এবার অনেকে জিজ্ঞেস করো হাইট অনুযায়ী ওজনের দরকার হয় কিনা। সেই জন্য আমি হাইট অনুযায়ী ওজনের একটা তালিকা নিয়ে এসেছি, চাইলে তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো দেখি। এই যে তালিকাটা দেখতে পাচ্ছ, এই তালিকার প্রথম কলামটা হচ্ছে উচ্চতার কলাম, দ্বিতীয় কলামটা মেলের কত ওজন দরকার এবং তৃতীয় কলামটা লেডিসের কত ওজন দরকার। অর্থাৎ প্রথমে দেখো হাইটে লেখা আছে 152 সেন্টিমিটার। 152 সেন্টিমিটার মেলরা সিলেক্টেড নন, আর লেডিস যারা রয়েছেন তাদের ওজন দরকার 44 থেকে 57 কেজি। ঠিক একইভাবে একেবারে নিচে চলে এসো, 174 সেন্টিমিটার যাদের হাইট রয়েছে এরকম পুরুষের ওজন দরকার 60 থেকে 75 কেজি এবং 174 সেন্টিমিটার যারা মহিলা রয়েছেন তাদের ওজন দরকার 56 থেকে 70 কেজি। তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এটা বলে আর সময় নষ্ট করছি না। চলে যাচ্ছি পরের টপিকে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করার পর তোমাদের ওই একই দিনেই পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে থাকছে কনস্টেবল যারা মেল রয়েছেন তাদের 1600 মিটার রানিং 6.5 মিনিট অর্থাৎ 6 মিনিট 30 সেকেন্ডে, আর যারা মহিলা রয়েছেন তাদের 400 মিটার ছুটতে হবে 2 মিনিটে। একটু প্র্যাকটিস করলে এটা করা যায়। চলে আসছি এএসআই। এএসআই মেলে রয়েছে 800 মিটার রানিং 3 মিনিটে এবং ফিমেলে রয়েছে 400 মিটার রানিং 2 মিনিটে। এএসআইয়ের মেলে রয়েছে 3 মিনিটে 800 মিটার রানিং এবং ফিমেলে রয়েছে 2 মিনিটে 400 মিটার রানিং। নেক্সট টপিক হচ্ছে বয়সসীমা। ইউআরদের জন্য বয়সসীমা রাখা হবে 18 থেকে 27 বছর। ওবিসিরা 3 বছরের ছাড়, এসসি এবং এসটিরা 5 বছরের ছাড় পাবেন। তবে বয়স 18 থেকে 30 হওয়ার সম্ভাবনাও যথেষ্ট রয়েছে, কারণ 2021-এ বয়স বাড়িয়ে 18 থেকে 30 করা হয়েছিল। এবার বয়স কবে থেকে গণনা করা হবে, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে জানুয়ারিতে তোমার কতটা বয়স ছিল সেটাই এখানে নেওয়া হবে। এবার মূল টপিক, যেই বিষয়টার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছো, শূন্যপদ কত। ভ্যাকেন্সি তোমাদের যথেষ্ট বেশিই রয়েবে। 25/10/2024-এ একটি আরটিআই কপি তোমাদের সামনে এসেছিল, নিশ্চয়ই মনে রয়েছে। সেখানে যেটা দেখানো হয়েছিল কনস্টেবলের 1007টি ভ্যাকেন্সি, এএসআইয়ের 594টি এবং এসআইয়ের 380টি ভ্যাকেন্সি রয়েবে, অর্থাৎ টোটাল 1981টি ভ্যাকেন্সির কথা সেই আরটিআই কপিতে বলা হয়েছিল। কিন্তু দেখো 2024 থেকে 2025 তোমাদের এই রিক্রুটমেন্ট কমপ্লিট হতে প্রায় 2026-এর শেষের দিক পর্যন্ত চলবে এই রিক্রুটমেন্ট প্রসেসটা, কেননা ভোট রয়েছে, ভোটের আগে আগে তোমাদের জয়েনিং দেওয়া হবে। তাই ভ্যাকেন্সিটাও একটু করে বাড়ানো হবে, দিয়ে টোটাল ভ্যাকেন্সি লগভগ তোমাদের 3000ই থাকবে। ঠিক আছে, তাই ভ্যাকেন্সি দেখে তোমাদের ততটাও বেশি কাজ নেই। তোমার জন্য একটাই ভ্যাকেন্সি যথেষ্ট, তুমি একটা পোস্টের জন্যই লড়বে। তাই যতই ভ্যাকেন্সি থাকুক না কেন নিজেকে এইভাবে প্রস্তুত করো যে একটা ভ্যাকেন্সি থাকলেও সেই ভ্যাকেন্সিটা আমার জন্যই রয়েছে। ঠিক আছে, এর পরের টপিক হচ্ছে সম্ভাব্য বিজ্ঞপ্তির তারিখ। তার আগে বলে রাখি, তোমাদের এই পরীক্ষার জন্য এখনও কোনো বোর্ড মিটিং হয়নি। বোর্ড মিটিং হওয়ার পরেই এর বিজ্ঞপ্তি, পরীক্ষা কবে হবে, কীভাবে রিক্রুটমেন্ট হবে, কবে নেওয়া হবে সব কিছুই সিলেক্ট করা হয়। তাও যতটা ডিপার্টমেন্ট থেকে জানা যাচ্ছে, অনুমান লাগানো যাচ্ছে, সেটা হলো তোমাদের এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসে বিজ্ঞপ্তিটা প্রকাশ করার যথাসাধ্য চেষ্টা করা হবে। তাই তোমাদের হাতে বেশি সময় নেই। আর যারা
চাকরিটা পেতে ইচ্ছুক তাদের বলবো দয়া করে বাংলাটার উপরে বেশি করে জোর দাও। কারণ তোমরা অন্যান্য পরীক্ষার জন্য জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ সব কিছুই পড়ছো, কিন্তু বাংলা ততটা পড়া হয় না। যদি এই চাকরিটাই পেতে হয় তাহলে এখন থেকেই বাকি চোখ তোমরা বাংলা সাবজেক্টটাকেই করো। প্রিলিমিনারি পরীক্ষাতে তোমাকে এই বাংলা সাবজেক্টটাই বাঁচাবে। বাংলার জন্য একটু বেশি সময় দাও। তাই বলে রাখি বাংলার সিলেবাসটা। বাংলার যে টপিকগুলো তোমাদের মূলত পড়তে হবে তার মধ্যে 18টি টপিক বেশ গুরুত্বপূর্ণ। 1. লিঙ্গ পরিবর্তন, 2. পদ পরিবর্তন, 3. এক কথায় প্রকাশ, 4. বিপরীত শব্দ, 5. সমার্থক শব্দ, 6. কারক ও বিভক্তি, 7. শব্দের ভাণ্ডার, 8. সমাস, 9. ভাষা ও উপভাষা, 10. প্রকৃতি ও প্রত্যয়, 11. বাগধারা, 12. সন্ধি বিচ্ছেদ, 13. অশুদ্ধি সংশোধন, 14. চরিত্র ও স্রষ্টা, 15. বাংলা সাহিত্যের ইতিহাস, 16. সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, 17. সাহিত্যের নাম ও উপনাম, 18. রচয়িতার নাম। এই টপিক ওয়াইজ আমি চেষ্টা করব তোমাদের নোট প্রোভাইড করানোর, তবে ওটা সময় সাপেক্ষ। এখন একটু কাজের প্রেশার রয়েছে, তাই কবে দিতে পারবো সেটা ঠিক করে তোমাদের বলতে পারছি না। তবে আরও একটা প্ল্যানিংও করেছি, যদি কোনো বাংলা শিক্ষক, বাংলা স্কুলের শিক্ষককে দিয়ে তোমাদের ক্লাসগুলো করানো যায়, তবে ওটা কতটা কী করাতে পারবো সেটা আমি এখন থেকে কথা দিতে পারছি না। তবে তোমরা টপিক ধরে স্ক্রিনশট দিয়ে নাও, টপিক ধরে এইগুলো পড়াশোনা এখন থেকে শুরু করো। চাকরিটা পেতে গেলে তোমরা যে অভ্যাসগুলো এখন থেকেই করবে, 1 নম্বরে বলছি প্রতিদিন তোমরা 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করো, অবশ্যই পড়াশোনা করো। 2 হচ্ছে সপ্তাহে একদিন তোমরা রেস্টের দিন রাখো। রেস্ট মানে এমনটা নয় যেদিন তোমরা সারাদিন শুয়ে থাকলে, সারাদিন ফোন দেখলে, এরকম কিছু না হয়। তোমরা একটু মক টেস্ট দিলে, একটু ঘুরে এলে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এলে, তা বলে নিজেকে হারিয়ে ফেলবে না। 3 নম্বর পয়েন্টে বলবো প্রতিদিন শরীরের জন্য তোমরা 1 ঘন্টা দাও। জানো সবথেকে বড় সম্পদ হচ্ছে শরীর। এই শরীর ঠিক থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে তোমাদের পড়াশোনা ভালো হবে। তাই শরীর চর্চা তোমাদের রেগুলার খুবই জরুরি। এই শরীর চর্চা এখন থেকে করলে তোমাদের ফিজিক্যাল টেস্টেও ততটা কষ্ট করতে হবে না, সব দিক দিয়ে তোমরা এগিয়ে থাকবে। তারপরে বলবো সপ্তাহে সময় ধরে তোমরা 2টো মক টেস্ট দাও। মক টেস্ট তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে, তোমাদের এক্সাম প্রেশার কন্ট্রোল করতে খুব সাহায্য করবে। নিজেকে কন্ট্রোল করতে শিখুন। অর্থাৎ কন্ট্রোল করা বলতে আমি এই 5 মিনিট ফোনটা দেখে নিই, তারপরেই আমি পড়াটা শুরু করবো। এই 5 মিনিট যে কখন 50 মিনিট, কখন যে 1 ঘন্টা হয়ে যাবে তোমরা ধরতেও পারবে না। ঠিক একইভাবে ঘুমানোর ক্ষেত্রে 5 মিনিট ঘুমিয়ে নিই, উঠে পড়বো, এটা করলেও তোমাদের হবে না। তারপরে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। জানো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমরা এখন যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষা হলে তত মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারবে। তাই এখন অযথা সময় নষ্ট না করে যতটা সম্ভব প্র্যাকটিস করে যাও। মক টেস্ট দেওয়ার সময় তোমরা যে টপিকগুলো মাথায় রাখবে যতটা সম্ভব কম ভুল করার চেষ্টা করবে, কারণ জানো নেগেটিভ মার্কিং তোমাদের প্রাপ্য নম্বরকে অনেকটাই কমিয়ে দেয়, তোমার পাওয়া নম্বরকে খেয়ে নেয়। তারপরে বলবো ওই মার্কশিট কিনে এনে মক টেস্ট দেওয়ার প্র্যাকটিস করুন। তাতে কি হবে, তোমাদের ওই মার্ক ভরার সময় যে সময়টা যেত সে সময়টা কম লাগবে। তারপরে পয়েন্টে বলবো ওই মার্ক ভরার সময় তাড়াহুড়ো করবেন না। যখন আপনি ওই মার্ক ভরবেন তখন পুরো কনসেন্ট্রেশনটা যেন ওই মার্কের উপরই থাকে। ঠিক আছে, আর ভিডিওটা লম্বা হচ্ছে, আর বেশি কিছু বলবো না, পরে তখন বলা যাবে। আজ এই পর্যন্তই থাক। জয় হিন্দ, জয় ভারত।